আন্দোলনের মুখে এমপি ও শিক্ষকদের 15% বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত সরকারের, দেয়া হবে 2 ধাপে। কাল থেকেই ক্লাসে ফেরার ঘোষণা। তত্ত্বাবধায়ক ফিরলেও কার্যকর হচ্ছে না এবারের নির্বাচনে। আপিল শুনানি শেষে আইনজীবী, সাবেক প্রধান বিচারপতি খায়রুলের ভুল সিদ্ধান্তেই বাতিল হয় ব্যবস্থা। নির্বাচন ঘিরে এআইয়ের অপব্যবহার ঠেকাতে সেন্ট্রাল সেল গঠনের সিদ্ধান্ত ইসির, সমন্বিত কাজের নির্দেশ প্রধান নির্বাচন কমিশনারের। ত্রিভুজ প্রেমের জেরে জবির ছাত্রদল নেতা জোবায়েতকে হত্যা। 26 সেপ্টেম্বর করা হয় পরিকল্পনা। মাহির বর্ষা সহ 3 জনের বিরুদ্ধে মামলা। অগ্নি নিরাপত্তা সহ শাহজালালের কার্গো ভিলেজের সমস্যা নিয়ে উদাসীন ছিল বেবিচক। অভিযোগ ব্যবসায়ীদের। চেয়ারম্যান বললেন, মালামাল জটের দায় বিমান ও কাস্টমসের। স্বাগত। এখন বিকেল, সঙ্গে আছে উজ্জ্বল হাফিজ। অবশেষে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবি মেনে নিল সরকার। 15% বাড়ি ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে। তবে সংকট বিবেচনায় তা 2 ধাপে বাস্তবায়ন করতে চায় সরকার। এর মধ্যে 1 নভেম্বর থেকে বাড়বে 7.5%, বাকিটা যুক্ত হবে আগামী অর্থ বছর থেকে। সরকারের এই সিদ্ধান্ত মেনে নিয়ে কাল থেকে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। সেই সঙ্গে আন্দোলনের কারণে শিক্ষার্থীদের পাঠদানের ক্ষতি পুষিয়ে দেওয়ারও কথা জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন আসিফ ইকবাল। দীর্ঘ অপেক্ষার অবসান, রাজপথ ছেড়ে এবার ক্লাসে ফেরার পালা। আর তাই বাড়ির পথে আন্দোলনরত শিক্ষকরা। 20% বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দফা দাবিতে গেল 10 দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে আন্দোলন করে আসছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। দাবি আদায়ে রাজপথের আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহতও হয়েছেন অনেকে। বাংলাদেশের জনগণের অবশেষে এলো সুখবর। সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে শিক্ষক প্রতিনিধি দলের বৈঠকে এলো 2 ধাপে 15% বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত। আগামী 1 নভেম্বর থেকে 7.5% এবং 2026 সালের জুলাই থেকে কার্যকর করা হবে বাকি 7.5% বাড়ি ভাড়া। সচিবালয় সভা শেষে শিক্ষা উপদেষ্টা বলেন, এর মধ্য দিয়ে যুক্তিসঙ্গত অগ্রগতি হলো। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এটি গুরুত্বপূর্ণ অর্জন বলেও মন্তব্য করেন তিনি। তাদের যে বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধাদি সেটা যথেষ্ট রকমভাবে কম, এবং আমরা এবং সেই বিষয়ে আমরা সচেষ্ট হব এবং থাকব। এমন এক সময় এই সরকার দায়িত্ব গ্রহণ করেছেন যে অর্থনীতির অবস্থা যথেষ্ট ভঙ্গুর ছিল, তার থেকে উত্তরণের চেষ্টা চলছে। যেই পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কখনোই কোনো সংশয় ছিল না। অবশ্যই যুক্তিযুক্ত দাবি ছিল, কিন্তু সেটা পূরণ করা ছিল অন্যান্য শর্ত সাপেক্ষে আমাদের সম্পদ কতটুকু রয়েছে। এদিকে সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে দ্রুতই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার কথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। যে পরিমাণ দাবি সরকারের পক্ষ থেকে পূরণ করা হয়েছে, এতে আমরাও সন্তুষ্ট আছি। যেহেতু আমাদের আলোচনা ফলশ্রুতি হয়েছে এবং আমাদের প্রত্যাশা সম্পূর্ণটা না হলে অধিকাংশ ক্ষেত্রেই আমরা শিক্ষকরা সন্তুষ্ট, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল থেকে আমরা ইনশাল্লাহ ক্লাসে ফিরে যাব। কর্মবিরতিতে আমরা যেহেতু গিয়েছি, সেহেতু অবশ্যই প্রত্যেকটা টিচার আমরা জানি কিভাবে আমরা আমাদের বাচ্চাদের পড়াটাকে কভার করে নিব, এটা আমাদের দায়িত্ব। সিদ্ধান্তকে যুগান্তকারী উল্লেখ করে আন্দোলনরত শিক্ষক নেতারা জানান, দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে আন্দোলনের কারণে শিক্ষার্থীদের পাঠদানে ক্ষতি পুষিয়ে নেবেন তারা। আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের কষ্ট হইলেও আমরা শনিবার গুলো খোলা রেখে তাদের এই যে 8 দিন ক্ষতি হয়েছে আমরা ইনশাআল্লাহ পুষাই দিব। শিক্ষকদের আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করায় এ সময় সব রাজনৈতিক দলকে ধন্যবাদ জানান শিক্ষক নেতারা। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও কার্যকর হচ্ছে না এবারের নির্বাচনে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত আপিল শুনানির প্রথম দিন শেষে কথা জানিয়েছেন রিটকারী বদিউল আলম মজুমদারের আইনজীবী। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে দেশে অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করা হয়েছিল। বিস্তারিত প্রতিবেদনে। 2011 সালে
আওয়ামী সরকারের আমলে তৎকালীন প্রধান বিচারপতি AKM খায়রুল হকের নেতৃত্বে বিতর্কিত রায়ে বিলুপ্ত করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। অথচ ১৯৯৬ সালে আওয়ামী লীগের অপ্রতিরোধ্য দাবির মুখেই সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছিল এই ব্যবস্থা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তিকে সে সময় আওয়ামী লীগের ক্ষমতাকে স্থায়ীকরণের অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলো, কিন্তু কোনো বাধাই এই ব্যবস্থার বাতিল আটকাতে পারেনি, যার ধারাবাহিকতায় ২০১৪, ১৮ ও ২৪ সালে ৩টি বিতর্কিত নির্বাচন করে শেখ হাসিনা সরকার। তবে ২৪-এর গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে আদালতে আবেদন জানান সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট নাগরিক। পরবর্তীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং নওগাঁর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোফাজ্জল হোসেন পৃথকভাবে একই আবেদন জানান। ফলে রাজনৈতিক দল ও নাগরিক উদ্যোগ মিলিয়ে মোট ৪টি রিভিউ আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানিতে যায়। তারই প্রেক্ষিতে মঙ্গলবার পুনরায় এ বিষয়ে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বদিউল আলম মজুমদারের আইনজীবী জানান, প্রধান বিচারপতি খায়রুলের নেতৃত্বে একটি ভুল সিদ্ধান্তে ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হয়েছিল। এই বিষয়টা হলো যে বিচারপতি খায়রুল হক এবং তার সাথে যারা একমত পোষণ করেছেন চারজন, আরও ৩ জন, মোট 4 জন বিচারপতি, তারা আমি যেমনটা বলছিলাম যে ওনাদের এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার ব্যাপারে একটা প্রধান ওনাদের অবজেকশন ছিল যে এখানে অনির্বাচিত ব্যক্তিরা ক্ষমতা আছে। তো এই যুক্তিটা আবার যারা মাইনরিটি জাজ ছিলেন, জাস্টিস সোহাব মিয়া, জাস্টিস ইমান আলী, ওনারা খণ্ডন করেছেন। ওনারা খণ্ডন করতে গিয়ে বলেছেন যে আমাদের দেশে তত্ত্বাবধায়ক ছাড়াও অনির্বাচিত ব্যক্তিরা ক্ষমতায় থাকেন, যেমন টেকনোক্র্যাট মন্ত্রীরা ক্ষমতায় থাকেন। ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেশের গণতন্ত্র ধ্বংস করা হয়েছিল বলেও আদালতে উল্লেখ করা হয় বলে জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা আছে যে সংসদ ভেঙে দেওয়ার একটা নির্দিষ্ট দিনের মধ্যে এটা গঠিত হয়, কাজেই আমরা সংবিধানের ওই যে ফর্মুলা তার মধ্যে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ফেলা যায়। কাজেই এখনকার যে আমাদের সাংবিধানিক অবস্থা, এটা একটা ভিন্ন সাংবিধানিক অবস্থা এবং এই অবস্থায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসলেও আগামী নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করবে এবং রায়ের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে তারা এর পরবর্তী নির্বাচন করবে। বুধবার পরবর্তী শুনানির তারিখ ঠিক করা হয়েছে। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। নভেম্বরে গণভোট চাওয়া মামাবাড়ির আবদার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে খরচ ও সময় দুটোই সাশ্রয় হবে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে অর্থনীতিতে দারুণভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। বিগত সময়ে বিএনপি অর্থনীতিকে শক্ত অবস্থানে নিয়ে গিয়েছিল বলেও দাবি করেন তিনি। আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, যথাসময়েই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রতিবেদনে বিস্তারিত। বিএনপি জামায়াত সহ 25টি দল জুলাই সনদ স্বাক্ষর করলেও পিআর গণভোট প্রশ্নে অনৈক্য রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাদা আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বক্তব্য রাখেন। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে স্মরণ সভায় যোগ দিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। পিআর পদ্ধতির নামে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, শেখ হাসিনা সব ষড়যন্ত্রের মূল হোতা। খুনি হাসিনার বিচারের কোনো বিকল্প নেই, তার বিচার এ বাংলাদেশের মাটিতে হইতে হবে। এবং যেহেতু একটি সন্ত্রাসী দল, একটি খুনির দল, একটি অরাজনৈতিক দল এবং কোনো গণতন্ত্রে বিশ্বাস করে না, সেই দলের রাজনীতি হতে পারে না, রাজনীতি চলতে পারে না। তাই সরকার, অন্তর্বর্তী সরকার যে তাদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে, সঠিক করেছে এবং তাদের রাজনীতি করার বাংলাদেশে কোনো অধিকার নেই। নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, আওয়ামী লীগ সচল নাকি নিষিদ্ধ থাকবে সেটি সরকার সিদ্ধান্ত নেবে, তবে অপরাধীদের বিচার হতে হবে আগে। নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন। যদি ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন হয় তো এটা তো বিরাট প্রস্তুতি। গণভোটও তো একটা বড় নির্বাচন, সারা দেশ মিলেই নির্বাচনটা হবে, গণভোটটি হবে।
তাহলে এইটার প্রস্তুতি নেবে কখন, ওইটার প্রস্তুতি কখন নেবে? এর মধ্যে তো একটা সময়ের তো একটা ক্লাশ লেগে যাবে এই জায়গায়। আইনি প্রক্রিয়ায় যেটা উপযুক্ত মনে করবে সরকার, সেটা তারা ব্যবস্থা গ্রহণ করবেন। এবং এইটা আওয়ামী লীগ সচল থাকবে না নিষিদ্ধ থাকবে, তাদের যে কার্যক্রমে যে স্থগিত আছে এটা কতদিন থাকবে না থাকবে, সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে সরকার তার স্বীয় বিবেচনায় সেটা সিদ্ধান্ত নেবেন। এদিকে দিনের অপর একটি সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত সরকার অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, অথচ বিএনপি বাংলাদেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন। ইকোনমি উইল নট ফাংশন। কোনো ইকোনমি ইন পিস বিল, কোনো রিফর্মে কোনো ইকোনমি আলটিমেটলি যে ডিজায়ার্ড এফেক্ট রেজাল্ট আমরা সেটা আসে। সো বাংলাদেশ ব্যাংকের রিফর্ম ইজ আ মাস্ট, এন্ড থ্রু রিফর্ম ইজ ফর ইন্ডিপেন্ডেন্স, নট ফর অটোনমি ছিল। একই দিনে বাংলাদেশে সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর একটি প্রতিনিধি দলের সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির বৈঠক হয়েছে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট লাগবে এ বিষয়ে সকল রাজনৈতিক দল একমত হলেও গণভোটের জন্য বিশেষ আদেশ জারি করবেন কে, রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা? এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর এখনও ঐকমত্য হয়নি। বিশেষজ্ঞরা মনে করেন অধ্যাদেশ দিয়ে সংবিধান সংস্কার করা সম্ভব নয়। এছাড়া বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কারের জন্য রাষ্ট্রপতি কোনো বিশেষ আদেশ জারি করতে পারেন না। গণ অভ্যুত্থানের প্রতীক এবং জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বৈধতায় বিশেষ আদেশ জারির ক্ষমতা রাখেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিব বিল্লাহ জানাচ্ছেন বিস্তারিত। কালে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের জন্য গণ অভ্যুত্থানের 14.5 মাস পর শুক্রবার রাষ্ট্র সংস্কার দলিলে সই করেন দেশের নানান ধারার রাজনৈতিক দলের প্রতিনিধি। স্বাধীনতার পর এক নতুন অধ্যায়ের সাক্ষী হয় বাংলাদেশ। বৃষ্টিস্নাত বিকেলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার এই অঙ্গীকার জাতির সামনে তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আমরা কিভাবে ঐক্যমত্যে এসেছি। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত, কিন্তু গণভোটের আইনি ভিত্তি, সময় ও প্রশ্ন ইস্যুতে দলগুলোর ঐকমত্য হয়নি। তাই সই করেনি গণঅভ্যুত্থানের নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি। তাদের দাবি, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের জন্য একটি বিশেষ আদেশ জারি করবেন অন্তর্বর্তী সরকার প্রধান। কিন্তু বিএনপি সহ বেশ কিছু দল মনে করে এর জন্য একটি অধ্যাদেশ হতে পারে, যা জারি করবেন রাষ্ট্রপতি। সনদ বাস্তবায়ন নিয়ে গত 2 মাসের প্রচেষ্টার পরেও এই বিতর্কের সুরাহা হয়নি। এখন যে রাষ্ট্রপতির বদলে যে প্রধান উপদেষ্টা কোনো আইন স্বাক্ষর করবে, সেটার তো কোনো পদ্ধতি নাই। কারণ তাইলে পুরো এই সংবিধানকে স্থগিত করতে হবে। পুরো সংবিধানকে স্থগিত করে এখনকার যে প্রধান উপদেষ্টা, তাকে আরেকটা কোনো কারো কাছে শপথ নিতে হবে। পরের জনপ্রতিনিধিরা তাদের গাঠনিক ক্ষমতা সহ যখন সংবিধানের সংস্কার আনবেন, সেই সংস্কারের পরে যে নতুন সংবিধানের কাঠামোটা দাঁড়াবে, যে রূপটা দাঁড়াবে, যে চেহারাটা দাঁড়াবে, সেটা অনুযায়ী সেটাকে ডিফেন্ড করার জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানে যারা আছেন, সাংবিধানিকভাবে যারা শপথবদ্ধ, তাদেরকে নতুন করে শপথ দিতে হবে। এটা আপনারা যেটা বলছেন যে প্রোক্লামেশন জারির মাধ্যমে এখনই দিতে হবে কিনা, এটি আসলে এখন দিতে হবে না। রাষ্ট্র সংস্কার আন্দোলন মনে করে জুলাই সনদ বাস্তবায়ন একটি আইন হলেও এর চরিত্র হবে অধ্যাদেশ, যা পাশ হবে পরবর্তী সংসদের সংবিধান সংস্কার সভায়। উপদেষ্টা পরিষদ আইন উপদেষ্টার আইন বানায়, কিন্তু আইনটা প্রচারিত হয় রাষ্ট্রপতির নামে। জাতীয় সনদ যেটা হয়েছে, এই জাতীয় সনদ বাস্তবায়ন আইন করলো। আপনার কি গণভোট করতে হবে, গণভোট আইন করলো। তাহলে এই আইনগুলির ক্যারেক্টার হবে অর্ডিন্যান্স। এই অর্ডিন্যান্সগুলি পরবর্তী পার্লামেন্ট যখন আসবে, তারা যখন রেটিফাই করবে, তখন এটা আইনের মর্যাদা লাভ করবে। আর যদি রেটিফাই না করে, এটা আবার অবৈধ হয়ে যাবে। 93 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে গেলে জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন, কিন্তু এতগুলো সংস্কারের কারণে সংবিধানের মৌলিক কাঠামোতে ব্যাপক রদবদল হবে। সংবিধানের আমূল সংস্কারের জন্য অধ্যাদেশ কার্যকর নয় বলে মনে করে এনসিপি। বাংলাদেশে এখনকার যে আইনি কাঠামো, সেখানে গণভোট হতে পারে আরপি অনুযায়ী, আরেকটি হতে পারে গণভোট একটি আইন আছে সেটি অনুযায়ী। সে দুটিই কিন্তু বাংলাদেশের যে বিদ্যমান সংবিধান তার কাঠামোতে, এবং সেখানে সংবিধান সংস্কারের কোনো বিষয়ে গণভোট আনা যাবে এরকম কোনো বিধান নেই। অর্থাৎ আপনাকে একটি নতুন প্রক্রিয়ায় যেতেই হবে। এই নতুন প্রক্রিয়া যেতে হলে আপনাকে এক ধরনের অথরিটি লাগবে। সেই অথরিটি আসলে রাষ্ট্রপতির নাই, কারণ রাষ্ট্রপতি পুরনো যে কাঠামো, সাংবিধানিক কাঠামো, সেটিকে প্রতিনিধিত্ব করছেন। গণ অভ্যুত্থানের সিম্বল হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে জনগণ তাদের অভিব্যক্তি হিসাবে, অভিব্যক্তির প্রকাশ রূপে তাকে কিন্তু ক্ষমতায় বসানো হয়েছে। অর্থাৎ এই অথরিটি শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসেরই আছে।
বিদ্যমান সংবিধান অনুযায়ী সংস্কারের জন্য রাষ্ট্রপতি কোনো বিশেষ আদেশ জারি করতে পারেন না বলে মনে করেন ঐকমত্য কমিশনের বিশেষজ্ঞ টিমের এই সদস্য। আমাদের তো কোনো নির্বাচন হয়নি, আমাদের সরকার পালিয়ে গেছে, একটা শূন্যতা তৈরি হয়েছে, এবং এই যে একটা বিপ্লবের মাধ্যমে একটা সরকার পালিয়ে গেল, সেই সব শক্তিগুলো তখন তারা স্বতঃস্ফূর্তভাবে ওনাকে মনোনীত করেছেন যে আপনি আমাদের দেশের দায়িত্ব গ্রহণ করুন, এবং সেইখান থেকেই ওনার সাংবিধানিকতা, ওনার বৈধতা তৈরি হয়েছে। কাজেই সেই শক্তি, সেই জনগণের আকাঙ্ক্ষাকে কিন্তু প্রফেসর ইউনূস ধারণ করেন, সেই আকাঙ্ক্ষাকে রাষ্ট্রপতি ধারণ করেন না। এবং এখানে আমরা যেই আদেশের কথাই বলি, এটা রাষ্ট্রপতি দিন বা প্রফেসর মোহাম্মদ ইউনূস দিন, এটা কিন্তু লিখিত সংবিধানের বাইরে থেকে হবে। আগামী 30 অক্টোবর শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ। এর আগেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চূড়ান্ত মতামত সরকারকে জানাতে চায় ঐকমত্য কমিশন। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। আসন্ন সংসদ নির্বাচনে এর অপব্যবহার ঠেকাতে একটি সেন্ট্রাল সেল গঠনের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পাশাপাশি নির্বাচন ঘিরে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যে কোনো ধরনের অপপ্রচার ঠেকাতে কৌশল নির্ধারণ সহ ইসি প্রস্তুত বলেও জানান তিনি। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে নির্বাচনে এর অপব্যবহার রোধে করণীয় শীর্ষক কর্মশালার উদ্বোধনীতে তিনি এসব জানান। নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের দায়িত্বে থাকা কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব সমস্যা সমাধানে যৌথ প্রচেষ্টার আহ্বান জানান তিনি। নির্বাচনের আগের রাতে এর মাধ্যমে অপপ্রচার বেড়ে যাওয়ার শঙ্কা করে পার্বত্য দুর্গম এলাকায় বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান সিএসি। দিনব্যাপী কর্মশালায় সিএসির সভাপতিত্বে অন্যান্য কমিশনার সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, টেকনিক্যাল এক্সপার্ট ও নির্বাচন সংশ্লিষ্ট অন্তত 80 জন এতে অংশ নেন। আমরা প্ল্যান করেছি যে এখানে একটা মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন অ্যাড্রেস করার জন্য একটা সেন্ট্রাল সেল আমরা করব। Abnormal information may come out from far-flung areas in the hills. How to reach that information, misinformation, and how to address those misinformation. So connectivity with the far-flung areas, with the central cell is very crucial. And who will work round the clock? How many people we have to engage in every shift? বর্ষার পরিকল্পনায় মাহির হত্যা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জুবায়েদকে। তদন্ত কর্মকর্তারা মাহির ও বর্ষাকে মুখোমুখি বসিয়ে জেরার পর একথা স্বীকার করে দুইজন। হত্যাকাণ্ডের ঘটনার পরিকল্পনা হয় 26শে সেপ্টেম্বর। বিস্তারিত মোহাম্মদ রাশেদুল ইসলামের ক্যামেরায় আরিফ হোসেনের প্রতিবেদনে। 19 অক্টোবর সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদের রক্তাক্ত মরদেহ মেলে পুরান ঢাকার একটি বাড়ির সিঁড়িতে। খবর পেয়ে ছুটে যায় সবাই। এই বাড়িতেই বর্ষা নামের একটি ছাত্রী পড়াতেন জুবায়েদ। সেদিনও টিউশনিতেই যান তিনি। এর মধ্যে একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় দুই যুবক দৌড়ে পালাচ্ছে ঘটনাস্থল থেকে। জুবায়েদের সাথে ছাত্রী বর্ষার একটি ফোন রেকর্ড পায় পুলিশ। সেখানে বর্ষা জানতে চাচ্ছে জুবায়েদ কোথায় আছে, টিউশনি করাতে আসতে কতক্ষণ লাগবে। তদন্তের শুরুটা এখান থেকেই। পরিচয় শনাক্ত হয় বর্ষার প্রথম প্রেমিক মাহিরের। পুলিশ প্রাথমিকভাবে আটক করে বর্ষা, মাহির ও আয়লানকে। পরে এই হত্যাকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন করে ডিএমপি। জানায় ত্রিভুজ প্রেমের বলি হয়েছে জবি ছাত্রদল নেতা জুবায়েদ। মাহিরের সুইচ গিয়ারের আঘাতে মারা যায় জুবায়েদ। মাহিরের সাথে ছিল আয়লান। মাহিরের সাথে তার দীর্ঘদিনের পরিচয়, দীর্ঘদিনের প্রেম, ঠিক আছে। সে মাহিরের কাছে যখন গেছে, মাহিরকে সে বলছে যে জুবায়েরকে না সরালে আমি আসলে তার কাছ থেকে সরে আসতে পারবো না। 26শে সেপ্টেম্বরের পরে তাদের মধ্যে পরিকল্পনা আসে যে তাকে আমরা ওই সরাই দিবে। রাজনৈতিক কোনো বিষয় এখানে নাই, এটা ত্রিভুজ প্রেমের কাহিনী। তবে ঘটনার মূল পরিকল্পনা বর্ষা নিজেই করেছিলেন। জুবায়েদকে হত্যা করার জন্য মাহিরের সাথে হত্যার কৌশল আঁকেন বর্ষা। বর্ষা ও মাহিরকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে এই তথ্য। জুবায়েদ 1 বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জুবায়েদের প্রতি। যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের, যখন জুবায়েদের কাছে যায় তখন জুবায়েদের, ঠিক আছে। তো মাহিরকে সে বলছে যে জুবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না। এই কথা থেকেই তারা জুবায়েদকে সরাই দেওয়ার পরিকল্পনা করে।
এ ঘটনায় বংশাল থানায় ৩ জন আসামি করে মামলা হয়েছে। ৩ জনকেই গ্রেফতার দেখানো হয়েছে। আরিফ হোসেন, এখন, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হত্যার ৩ আসামিকে তোলা হচ্ছে নিম্ন আদালতে। বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। লগ্ন, জানাবেন ৩ জনকেই আদালতে তোলা হয়েছে কিনা, আর কি রয়েছে এই মামলার সবশেষ তথ্য? উজ্জ্বল, দেখুন কিছুক্ষণ আগে আসলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসানের যে আদালত রয়েছে সেখানেই আসলে ৩ জন আসামিকে প্রবেশ করানো হয়েছে আমরা দেখেছি। এবং নিচে আমরা দেখেছিলাম যে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের একটা বড় জটলা দেখেছিলাম, তারা আসলে শাস্তির জন্য আসলে দাবি জানাচ্ছিল। এবং একই সাথে যে বিষয়টি বলতে চাই, এখানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসানের আদালতের একটি বিশেষ কক্ষে মূলত তাদেরকে রাখা হয়েছে। আমরা যতদূর জেনেছি যে তদন্ত কর্মকর্তা আছেন তিনি বিশেষভাবে রেকর্ডিংয়ের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে, অর্থাৎ গতানুগতিক যে পদ্ধতি রয়েছে এর বাইরে রেকর্ডিংয়ের মাধ্যমে জবানবন্দি নেয়ার একটি বিষয় তিনি বলেছিলেন। এবং সেই জবানবন্দি নেয়ার মাধ্যমেই সেটি আসলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি হবে নাকি কোন ধরনের জবানবন্দি হবে সেই বিষয়টি আসলে তিনি জানাবেন। আমরা দেখেছিলাম যে এখানে আসলে বাদীপক্ষের আইনজীবী থেকে শুরু করে যারা আছেন, শিক্ষার্থীরা যারা আছেন, তারা আসলে 15 নম্বর যে আদালত রয়েছেন সেখানে ভিড় করেছেন। এবং ভিড় করে কিন্তু সেখানে আমরা দেখেছি যে তারা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আসলে যে শুনানিটা আসলে কোন পর্যায়ে হয় বা কোন ধরনের শুনানি সেখানে হয়ে যায়। তবে যেহেতু পদ্ধতিগত দিক থেকে আসলে সবার সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি না নিয়ে যে জিনিসটি আমরা দেখেছি যে এখানে স্বাভাবিকভাবেই যে ধরনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বাইরে এখানে মূলত রেকর্ডিংয়ের মাধ্যমে আসলে জবানবন্দি নেওয়ার চেষ্টা চলছে। এবং এখন যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর একটা তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি যারা শিক্ষার্থীরা আছেন তারাও কিন্তু আমরা দেখেছি শুরু থেকেই স্লোগান দিয়েছেন আসলে দ্রুত আসলে দৃশ্যমান যে বিচারের বিষয়টি আরও গতি ত্বরান্বিত করবার যে বিষয় রয়েছে সেই বিষয়টিও তারা আসলে সেখানে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম যেহেতু জুবায়েদ জীবিতকালে অর্থাৎ ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের জেলা কল্যাণের যে দায়িত্ব ছিল এবং সেখানেও সে কিন্তু দায়িত্বরত ছিল, তো সেই জায়গা থেকে আসলে সবাই মিলে কিন্তু এখানে ভিড় জমিয়েছিলেন, সবাই মিলে আসলে উৎসুক হয়েই এখানে এসেছিলেন। যেহেতু আমরা জানি যে বেশ আলোচিত একটা ঘটনা, তো এই আলোচিত ঘটনার জায়গা থেকেই তারা কিন্তু নিজেদের জায়গা থেকে বলেছেন যে তারা আসলে খুব দ্রুতই একটা বিচারিক প্রক্রিয়ার একটা গতি ত্বরান্বিত করতে চান। এবং এখন পর্যন্ত আসামিরা ভিতরেই বা অভ্যন্তরেই রয়েছেন এবং সেখানে থেকেই কিন্তু তারা তাদের যে রেকর্ডিংয়ের যে আবেদন করা হয়েছে সেই রেকর্ডিংয়ের মাধ্যমে তারা তাদের যে জবানবন্দি সেটি দিবে এবং এরপরেই আসলে প্রক্রিয়া কোন পদ্ধতিতে যায়, কয়দিনের রিমান্ড আসলে মঞ্জুর করা হয় কিনা সেই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো উজ্জ্বল, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। উজ্জ্বল, জুবায়েদ হত্যাকাণ্ড বিষয়ে সিএমএম কোর্ট থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আতিক মেজবা লগ্ন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের দায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চেয়ারম্যান চাপালেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কাস্টম হাউস ও সিএন্ডএফ এজেন্টদের। কার্গোতে মালামাল জমে থাকা ও ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণেই নিজস্ব ফায়ার ইউনিট যথাসময়ে আগুনের কাছাকাছি পৌঁছাতে পারেনি জানিয়ে তিনি বলেন, ইম্পোর্ট কুরিয়র সেকশন থেকেই এই আগুনের সূত্রপাত। আরও জানাচ্ছেন তাজিলা খান মিম। বিমানবন্দরে শুল্কায়ন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যেখানে এই আমদানি রপ্তানিকৃত পণ্য রাখা হয়, শনিবার সেই কার্গো ভিলেজ পুড়ে ছাই। সেই আগুন নাড়িয়ে তুলেছে সংশ্লিষ্ট খাতের সকলকে। প্রশ্ন উঠছে কেপিআই এলাকায় নিরাপত্তা ও অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে। ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত বলে জানায় বেবিচক। অগ্নিকাণ্ডের 3 দিন পর সংবাদ সম্মেলনে এবার বেবিচক চেয়ারম্যান সেই দায় চাপালেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কাস্টম হাউস ও সিএন্ডএফ এজেন্টদের উপর। ওই বিল্ডিংটা আমার বাট ভিতরের এইটার পুরো দায়িত্ব হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ক্লিয়ার করার দায়িত্ব হচ্ছে সিএনএফ এজেন্টরা, আর কাস্টমসের কর্তৃপক্ষ ওনার কাস্টমস জিনিসগুলো করেন। আইডিয়ালি রেগুলার অনুসারে এই জিনিসগুলো 21 দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। মালপত্রগুলো যদি জমে থাকে সেটা দায়িত্ব ওনাদের। নতুন কার্গো টার্মিনালের ঠিকাদারদের সঙ্গে বেবিচকের হাজার কোটি টাকার ফারাক থাকায় শিগগিরই সেখান থেকে কার্যক্রম শুরু করারও কোনো সম্ভাবনা নেই বলে জানান বেবিচক চেয়ারম্যান। একই সাথে বলেন, এই একটি আগুনের ঘটনায় শাহজালাল বিমানবন্দরের মানদণ্ড নেমে যাবে এমনটা মনে করছেন না তিনি। এই ঘটনাটা অবশ্যই দুঃখজনক এবং আমার জন্য একটু একটা খারাপ অভিজ্ঞতা, সেটা নো ডাউট। বাট আইকাও আমি মনে করি যে আইকাও এই ঘটনা পরবর্তীতে যদি দেখে যে আমাদের স্টেপগুলো কেমন হচ্ছে, প্রবাবলি সেটা আমাকে আরো বেটার সাপোর্ট করবে টু আপলিফট মাই পজিশন। সুতরাং আইকাও এর মাধ্যমে আমার মনে হয় কোনো মানদণ্ডে আমার আঘাত আসবে না। বহুদিন ধরে ব্যবসায়ীদের কার্গো সম্পর্কিত বিভিন্ন অভিযোগ আমলে নেওয়া হয়নি। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হবে এয়ারলাইন্স এবং ব্যবসায়ী দুই পক্ষই। কারণ এখন ইম্পোর্ট কার্গো আসলে সেগুলো রাখার
কোনো ব্যবস্থাপনা নাই, যার জন্যে ইম্পোর্ট কার্গো আনার ব্যাপারে একটা অলিখিত নিষেধাজ্ঞা এয়ারলাইনগুলোকে দেওয়া হয়েছে আর কি। এতে করে হবে কি, মানে এয়ারলাইনগুলো লুজার হবে, যাদের এই মালামাল পড়ে গেছে তাদেরকে তো এই মালামাল আবার নতুন করে আনতে হবে। যদি এখন মাল আনতে না পারে, ইম্পোর্ট না হয়, তাহলে তো তারাও ক্ষতিগ্রস্ত হবে। 12 অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়ন করে শতভাগ নাম্বার দিয়েছিল যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট। আর তার 6 দিনের মাথাতেই এই কার্গো ভিলেজেই হয় ভয়াবহ অগ্নিকাণ্ড। যে আগুন নিয়ন্ত্রণে আনতেই ফায়ার সার্ভিসের সময় লেগেছে 7 ঘন্টা এবং আগুন পুরোপুরি নেভাতে সময় লেগেছে 24 ঘন্টারও বেশি। ফায়ার সার্ভিস বলছে আগুন নিয়ন্ত্রণে আনতে এত সময় লাগতো না যদি এখানে থাকতো নিজস্ব কোনো ডিটেকশন বা প্রোটেকশন সিস্টেম। এখন জনমনে প্রশ্ন উঠছে, তাই যদি সত্যি সত্যি এখানে কোনো ডিটেকশন বা প্রোটেকশন সিস্টেম না থেকে থাকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে, তাহলে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট কিসের ভিত্তিতে নিশ্চয়তা দিয়েছিল বা শতভাগ নিশ্চিত করেছিল এখানের নিরাপত্তা ব্যবস্থা? শুধু কি কার্গো ভিলেজ, আপনি আমাদের এয়ারপোর্ট যেটা রয়েছে, প্যাসেঞ্জার এয়ারপোর্ট, আল্লাহ তো বাঁচিয়েছে যে এই অগ্নিকাণ্ড যদি আপনার এয়ারপোর্টে লাগতো তাহলে তো আপনি শত শত লোক মারা যেত ওখানে। শুনতে অবাক লাগে যে এখানে কোনো ফায়ার ইকুইপমেন্টস বা আপনার স্প্রিংকলার, হাইড্রেন্ট বা আপনার ডিটেকশন নাই। আপাতত ম্যানুয়ালি পণ্য আমদানির কাজ চললেও এই কার্গো ভিলেজের বিকল্প কি হবে তা নিয়ে অগ্নিকাণ্ডের 3 দিন পেরিয়ে গেলেও আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। তানজিলা খান মিম, এখন, ঢাকা। এদিকে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে কাঁচামাল পুড়ে যাওয়ায় 3 থেকে 5 হাজার কোটি টাকার ওষুধ উৎপাদন ব্যাহত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। রাজধানীতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ সংবাদ সম্মেলনে জানায় দেশের শীর্ষ 45টি কোম্পানির প্রায় 200 কোটি টাকার কাঁচামাল পুড়ে গেছে। বাকি প্রতিষ্ঠানগুলো ক্ষয়ক্ষতির হিসেব দিলে এই পরিমাণ আরও বাড়বে। পুড়ে যাওয়া পণ্যগুলোর মধ্যে ছিল অ্যান্টিবায়োটিক ভ্যাকসিন, হরমোন, ডায়াবেটিস ও ক্যান্সার জাতীয় ওষুধ উৎপাদনের কাঁচামাল। সংবাদ সম্মেলনে ফার্মাসিউটিক্যাল খাতের ঝুঁকি ও ভবিষ্যৎ সংকট এড়াতে এবং এই খাতের সুরক্ষায় এরই মধ্যে পুড়ে যাওয়া পণ্যের শুল্ক, ডিউটি ট্যাক্স ও ভ্যাট ফেরত দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। নানা উদ্যোগের পরও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না অনলাইন জুয়া। ব্যাঙের ছাতার মতো প্রতিনিয়ত গজাচ্ছে নতুন নতুন সাইট। একটি বন্ধ করলে খোলস পাল্টে মুহূর্তেই গড়ে উঠছে আরেকটি। অনলাইন জুয়ার বিজ্ঞাপন ও টাকা পাচার রোধে সরকারের পদক্ষেপ কেবল আশ্বাসেই সীমাবদ্ধ। তবে সমস্যা সমাধানে এবার এগিয়ে আসার কথা জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আর অপরাধ কমাতে বিটিআরসির পক্ষ থেকে 4820টি MFS অ্যাকাউন্ট বন্ধের কথাও জানানো হয়। বিস্তারিত প্রতিবেদনে। দেশের এক কোণ থেকে শুরু হয়ে অনলাইনে জুয়ার ঝোঁক বাড়ছে তরুণ বৃদ্ধ সব বয়সেই। বিজ্ঞাপনে চকচকে অফার আর সহজ অ্যাক্সেস, এই দুই মিলেই হাজার হাজার মানুষ প্রতিদিন বাজি ধরে ফেলছেন। লোভনীয় প্রলোভনের ফাঁদে টাকা আয়ের বাড়তি সুযোগ অজান্তেই ফেলে দিচ্ছে বিপদে। নিজেই ডেকে আনছেন আর্থিক বিপর্যয়, বাড়ছে মানসিক চাপ, আর্থিক ক্ষতির মুখে ভাঙছে পরিবার। অনলাইন প্ল্যাটফর্মগুলোতে নিয়ন্ত্রণের দুর্বলতায় মুঠোফোনে চোখ রাখলেই ভেসে উঠছে অনলাইন জুয়ার বিজ্ঞাপন। এতে কিশোর বালক থেকে শুরু করে চাকরিজীবীরা দ্রুত আসক্ত হয়ে পড়ছেন। দেশে অনলাইন জুয়া মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। তাই অনলাইন জুয়া বন্ধে কি করবে সরকার তা নিয়ে আলোচনায় বসেছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। ফাইন্যান্সিয়াল ইমপ্যাক্ট আসলে পড়ে। সো স্যার, এমএফএস আলোচনায় আসে এনআইডি নিরাপত্তা, কল রেকর্ড ফাঁস সহ জুয়ার বিভিন্ন বিষয়ে। সমস্যা সমাধানে বিটিআরসির গাইডলাইন অনুযায়ী কাজ করার কথা জানান সংশ্লিষ্টরা। অপরাধ কমাতে বিটিআরসির পক্ষ থেকে 4820টি MFC অ্যাকাউন্ট বন্ধ করার কথা জানানো হয়। ভুয়া নামে অসংখ্য অ্যাকাউন্ট খুলে এই সরকারি টাকা কিন্তু বিভিন্ন জায়গায় বেহাত হচ্ছে। তো এই জিনিসগুলিও অ্যাড্রেস করার ব্যাপার আছে। আমরা তো শুধুমাত্র আসলে জুয়া নিয়ে চিন্তা করছি, এখানে প্রতারণা এবং একটা প্রাতিষ্ঠানিক প্রতারণাও যে হতে পারে সেই জিনিসগুলোও অ্যাড্রেস করা দরকার আছে স্যার। অনলাইন মানি গেম সার্ভিস তারা হলো অর্ডার দিয়ে বন্ধ করতে হবে এবং যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট, এই বেটিং রিলেটেড কোনো অ্যাডভার্টাইজমেন্ট এটা প্রচারিত হবে না, সেটাও এই ধরনের একটা অর্ডার থাকতে হবে। অনলাইন জুয়ার মাধ্যমে বিদেশে টাকা পাচার হচ্ছে বলে জানান ফয়েজ আহমদ। এই সমস্যার সমাধানে সকলের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ভিপিএন ব্যবহার করে পর্ন দেখছে বা গেমিং করছে বা বেটিং সাইট ব্যবহার করছে, সেক্ষেত্রে আপনি কিন্তু ওই ভিপিএনটাকে স্লো করে দিতে পারেন। ভিপিএন এর মাধ্যমে যে কোনো অপকর্ম যেমন পর্ন সাইট এবং অনলাইন জুয়ার কাজে ব্যবহার করা না যায় সে লক্ষ্যে
ভিপিএন স্পিড কমানোর পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি অপরাধ কমাতে নির্দিষ্ট ব্যক্তির নামে যাতে 10টির বেশি সিম না থাকে সে উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়। আপাতত আমরা 10 ইমপ্লিমেন্ট করব, 10টা সিম পার পারসন। তারপরে 5টা সিমের বিষয়ে আমরা নভেম্বর 30-এর পরে সিদ্ধান্তটা আমরা আবার পুনর্যাচাই করব। এখানে প্রতিনিধিরা ভুয়া এনআইডি কার্ডের মাধ্যমে একাধিক সিম কিনে অনলাইন জুয়া লেনদেনের বিষয়ে তুলে ধরেন। অনলাইন জুয়া প্রতিরোধে 2 সপ্তাহ পর ফের সভা অনুষ্ঠিত হবে বলে জানান ফয়েজ আহমদ। অসম্পূর্ণ ইকেওয়াইসি গুলো ব্লক করার পথে হাঁটতে হবে আমাদেরকে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। মাছ ধরার নিষেধাজ্ঞার সময়ে বঙ্গোপসাগরে মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় অভিযানে সার্বিক সহযোগিতা করেন মৎস্য অধিদপ্তর। অভিযানে বেশ কিছু অবৈধ জাল এবং বোট জব্দ করা হয়। এ সময় মৎস্য সচিব বলেন, ইলিশের আহরণজনিত ত্রুটির কারণে উৎপাদন কমেছে। পার্শ্ববর্তী দেশের জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে কাজ করছে মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন কাজী মাহফুজ। জলজ সম্পদ রক্ষায় এক বিন্দুও ছাড় নয়। প্রজনন মৌসুমের এই সময়ে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে ইলিশের ভবিষ্যৎ। এ প্রত্যয়ে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালাচ্ছে নৌবাহিনী। মঙ্গলবার চট্টগ্রামের পতেঙ্গার 15 নম্বর ঘাট থেকে 40 নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে অভিযান শুরু করে নৌবাহিনী। অংশ নেয় বাহিনীর জাহাজ শৈবাল ও শাপলা। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় জব্দ করা হয় ফিশিং বোট সহ বেশ কিছু জাল। আমরা করি সমুদ্রে করি 58 দিন, এখন করতেছি 22 দিনের। এরপরে আমাদের 4টা সংরক্ষণ 8 মাস চলবে। আবার আমাদের ইলিশ যে অভয়াশ্রম আছে আমাদের 6টি, সেখানে আমরা 2 মাস করে দিই বেনপিরিয়ড দিই। এই গেল 4 অক্টোবর হতে এখন পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার ও চাঁদপুর এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে প্রায় 9.5 কোটি টাকা মূল্যের 125টি টং জাল, 123টি বেহুন্দি সহ 23 লাখ মিটার অবৈধ জাল ও প্রায় 1500 মন ইলিশ সহ অন্যান্য মাছ জব্দ করে নৌবাহিনী। এছাড়া আটক করা হয় 21টি বোট ও 405 জন জেলেকে। ইলিশ মাছের প্রজনন ক্ষেত্র সুরক্ষিত রাখা, অবাধ প্রজননের সুযোগ সৃষ্টি এবং জাতীয় অর্থনৈতিক সম্পদ হিসেবে মা ইলিশের সুষ্ঠু সংরক্ষণ নিশ্চিত করতে সরকার কাজ করছে জানান মৎস্য সচিব। বলেন, আহরণজনিত ত্রুটির কারণে উৎপাদন কমেছে ইলিশের। একবারে যে মাছ ধরা বন্ধ আছে তাও কিন্তু আমি মনে করি না। কেউ কেউ মাছ ধরছে বিভিন্নভাবে, আমরা বিভিন্ন অপারেশনে সেগুলো ধরার চেষ্টা করছি। যতটুকু আমরা সফল হব তার মাধ্যমেই হয়তো বা কিছু মাছ আমাদের বাড়বে। মা ইলিশ সংরক্ষণে 25 অক্টোবর পর্যন্ত সাগরে ইলিশ আহরণ, পরিবহন, কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারের এই সিদ্ধান্ত ফলপ্রসূ করতে নৌবাহিনী সিভিল প্রশাসনকে সহযোগিতার অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করছে। দেশের সমুদ্রসীমার প্রায় 65% গভীর সমুদ্র এলাকা, যেখানে রয়েছে মৎস্য সম্পদের অপার সম্ভাবনা। আর এই সম্ভাবনাকে কাজে লাগাতে মা মাছের ডিম ছাড়ার স্থান ও নার্সারি গ্রাউন্ড চিহ্নিত করে সেগুলোকে অভয়াশ্রম হিসেবে ঘোষণা সহ নিষিদ্ধকালীন সময়ে মাছ ধরা পুরোপুরি বন্ধ করা গেলে এ খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। সুপ্রিম কোর্টের নির্দেশনা না মেনে দীপাবলিতে আতশবাজি পোড়ানোয় ভারতের রাজধানী নয়াদিল্লির বায়ুমান চরম অবনতি ঘটেছে। ইন্ডিয়া টুডে জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকালে দিল্লির গড় বায়ুমান AQI 451 রেকর্ড করা হয়। সাধারণত বায়ুমান 400 পেরোলেই তাকে অতি বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়। এবছর ভারতের সুপ্রিম কোর্ট পরিবেশগত বিপর্যয় বিবেচনায় সবুজ আতশবাজি ব্যবহারের অনুমতি দেয়। পাশাপাশি কোর্ট দীপাবলি উপলক্ষে 18 থেকে 20 অক্টোবর সকাল ও রাতে একটি নির্দিষ্ট সময়ে বাজি পোড়ানোর নির্দেশ দেন, যদিও তা অমান্য করে বেশিরভাগ মানুষ। শেষ করব এখন বিকেল, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আন্দোলনের মুখে এমপি ও শিক্ষকদের 15% বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত সরকারের। দেয়া হবে 2 ধাপে, কাল থেকেই ক্লাসে ফেরার ঘোষণা। তত্ত্বাবধায়ক ফিরলেও কার্যকর হচ্ছে না এবারের নির্বাচনে। আপিল শুনানি শেষে আইনজীবী, সাবেক প্রধান বিচারপতি খায়রুলের ভুল সিদ্ধান্তেই বাতিল হয় ব্যবস্থা।
নির্বাচন ঘিরে এর অপব্যবহার ঠেকাতে সেন্ট্রাল সেল গঠনের সিদ্ধান্ত ইসির, সমন্বিত কাজের নির্দেশ প্রধান নির্বাচন কমিশনারের। ত্রিভুজ প্রেমের জেরে জবির ছাত্রদল নেতা জুবায়েদকে হত্যা, ২৬ সেপ্টেম্বর করা হয় পরিকল্পনা, মাহির বর্ষা সহ ৩ জনের বিরুদ্ধে মামলা। অগ্নি নিরাপত্তা সহ শাহজালালের কার্গো ভিলেজের সমস্যা নিয়ে উদাসীন ছিল বেবিচক, অভিযোগ ব্যবসায়ীদের। চেয়ারম্যান বললেন মালামাল জটের দায় বিমান ও কাস্টমসের। আর এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।